হলো টোটাল, হ্যাঁ, এই ব্যাংকের অ্যানুয়াল রিপোর্ট 392 পৃষ্ঠা, 392 পেজের অ্যানুয়াল রিপোর্ট। আমরা বুঝতে পারতেছি আসলে যারাই স্টক এক্সচেঞ্জ লিস্টেড বা যেই কোম্পানিগুলো অ্যানুয়াল রিপোর্ট এখন দেখবেন, ম্যাক্সিমাম কোম্পানি অ্যানুয়াল রিপোর্ট এত বড় বড় অ্যানুয়াল রিপোর্টই হয়। অ্যানুয়াল রিপোর্টের সাইজটা অনেক বড় হয়ে গেছে, যদিও বড় না করে আর ছোট করলে পারতো, কিন্তু তারপরেও দেখতে সুন্দর লাগে, অনেক কিছু এখানে ছবি টবি দেয়, সবকিছু মিলে অনেক সুন্দর একটা অ্যানুয়াল রিপোর্ট তৈরি করতে অনেকগুলো পেজ লাগে। এখানে দেখেন মার্কেন্টাইল ব্যাংকের অ্যানুয়াল রিপোর্ট। এই অ্যানুয়াল একটা অ্যানুয়াল রিপোর্ট আপনারা দেখতে পারেন। সেখানে আপনি দেখবেন প্রথমে কি দেওয়া থাকে, ওই স্টাইল গুলো আপনি জাস্ট শুধু দেখতেছেন। এরপর পর্ষদ দিল, পর্ষদ পেজের পরে নিচে দিল মার্কেন্টাইল ব্যাংকের মাইলস্টোন, তারা কিভাবে 1999 সাল থেকে শুরু করে, হ্যাঁ, 2019 পর্যন্ত বা 2021 পর্যন্ত যেভাবে হোক, হ্যাঁ, ওরা কিভাবে আসবে সেই পরিমাণ সেভাবে কোম্পানি তার অবস্থানটা তুলে ধরবে। তারপর এখানে হাইলাইটেড পয়েন্টস দিয়ে দিচ্ছে, যে হাইলাইটেড পয়েন্ট, এগুলো ধরা বাঁধা কোনো এরকম কোনো নিয়ম নাই। এটা যারা এক এক মানে রিপোর্ট এক এক কোম্পানি এক এক রকম করতে পারে তার জিনিসটা সুন্দর করার জন্য। দেন অবশ্যই আমরা কন্টেন্ট তো দিতেই হবে, একটা পেজে কন্টেন্ট থাকবে। সেই কন্টেন্টে এরকম দেখেন এখানে কি কি আছে, কন্টেন্ট থেকে আপনারা দেখতে পাবেন নোটিশ অফ দ্য 21st অ্যানুয়াল জেনারেল মিটিং। 21st অ্যানুয়াল জেনারেল মিটিং এর নোটিশটা স্টাইলটা কি, নোটিশটা কিরকম হয়, সেই নোটিশটা আমরা এখান থেকে দেখতে পারবো। ঠিক আছে, তার পরবর্তীতে আপনার এখানে কি কি থাকে, হ্যাঁ, এই অ্যানুয়াল রিপোর্ট এখানে থাকে। ওই যে অর্গানাইজেশন সম্পর্কে কিছু লিখবে, তারা কি কি জ্ঞান অর্জন করছে সেই কথাগুলো এখানে লিখতেছে। হ্যাঁ, তারপর হচ্ছে একটা মেইন জিনিস আমরা পড়ছি ওখানে আমাদের কোম্পানি ফাইন্যান্স এন্ড অ্যাডমিনিস্ট্রেশনে ডিরেক্টরস প্রোফাইল, ডিরেক্টরস রিপোর্ট, এখানে ডিরেক্টরস রিপোর্ট আছে, এখানে প্রোফাইল না, আমরা বলবো ডিরেক্টরস রিপোর্ট। ডিরেক্টরস রিপোর্ট একটা পার্ট আছে, এই যে ডিরেক্টরস রিপোর্ট, এই ডিরেক্টরস রিপোর্ট দিতেই হবে। কিছু কিছু পার্ট আছে যেগুলো কোম্পানি আইন অনুযায়ী ম্যান্ডেটরি, আর বাকি গুলো আছে কি এটা ম্যান্ডেটরি না। it depends upon the nature of the bank of the organization. It depends upon the uh, uh, aiming of the organization. অর্গানাইজেশন কি করতে চায় সেটা তার নিজস্ব ব্যাপার উপর ডিপেন্ড করছে, কিন্তু ডিরেক্টরস রিপোর্ট সেখানে অবশ্যই দিতে হবে। তারপর হচ্ছে ডিভিশনাল ওভারভিউ, মানে সাবসিডিয়ারি ওভারভিউ যেগুলো আছে সেগুলো দিতে হবে। বর্তমানে একটা মেজর একটা ইস্যু আসতেছে ইন্টিগ্রেটিভ রিপোর্টিং। ইন্টিগ্রেটেড রিপোর্টিং কোম্পানি ইন্ডাস্ট্রি গুলা তারা করতে পারে। ইন্টিগ্রেটেড রিপোর্টিং অলরাইট একটা নতুন একটা ডাইমেনশন। ইন্টিগ্রেটেড রিপোর্টিং থাকবে, রিস্ক ম্যানেজমেন্ট রিপোর্ট থাকবে, তারপর হচ্ছে যেমন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এখানে এই পার্টটাতে থাকবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। হ্যাঁ, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে থাকবে অডিটর রিপোর্ট। তারপর হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কম্পোনেন্টস গুলো যেগুলো থাকে সেই কম্পোনেন্টস গুলো থাকবে, ইনক্লুডিং নোটস। তারপর কর্পোরেট গভর্নেন্স এর উপর একটা আপনার পার্ট থাকবে। হ্যাঁ, এরকম করে আমাদের একটা অ্যানুয়াল রিপোর্ট আমরা দেখব। এখানে আমরা দেখলাম লেটার অফ ট্রান্সমিটাল, মানে আপনার হচ্ছে যিনি এখানে ট্রান্সমিট করছে সেই কথাটা সে এখানে লিখবে। হ্যাঁ, সে একটা অ্যানুয়াল রিপোর্ট এখানে ডিসক্লোজ করলো। এই নোটিশটা আপনারা দেখেন, নোটিশ নোটিশ আপনার পরীক্ষায় আপনার নোটিশ আসতে পারে, নোটিশ আসার সম্ভাবনা খুব বেশি। হ্যাঁ, নোটিশ, মিনোটস, রেজুলেশন, এই কথাগুলো আপনাদের পরীক্ষায় আসতে পারে। আপনাদের এই ফরম্যাটটা অ্যাটলিস্ট আপনি খুব ভালো না পারলেও আপনি যদি ফরম্যাটটা এভাবে দাঁড় করায় দেন, তাহলে আপনি অনেক কিছু মানে ভালো একটা মার্ক তৈরি করতে পারবেন। নোটিশ কি দেখে দেখেন, নোটিশের অবস্থা কি থাকবে, উপরে অর্গানাইজেশনের নাম থাকবে, হ্যাঁ, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, হ্যাঁ, নোটিশ অফ দ্য 21st অ্যানুয়াল জেনারেল মিটিং। আপনি যদি অ্যানুয়াল জেনারেল মিটিং এ নোটিশ করেন তাহলে অ্যানুয়াল জেনারেল মিটিং এ নোটিশ লিখবেন। আর যদি আপনি একটা বলে যে একটা নোটিশ লেখার জন্য হচ্ছে বোর্ড বোর্ডের একটা মিটিং, বোর্ড অফ ডিরেক্টরদের মিটিং, তাহলে আপনি বোর্ড অফ ডিরেক্টরদের মিটিং এ নোটিশ করবেন। আপনাকে কোনো স্পেসিফিক কমিটি, অন্য কোনো কমিটির কথা বলে তাহলে কমিটির নোটিশ লিখবেন। হ্যাঁ, নোটিশ ইজ given to all the members of the marketing activity। হ্যাঁ, এই যে তারা এই নোটিশটা দিল তাদের এই অ্যানুয়াল জেনারেল মিটিং হবে, ভার্চুয়াল মিটিং হবে, এবং সেখানে এজেন্ডা দিবে। নোটিশে যখন দিবেন সেখানে অবশ্যই কি দিতে হবে, এজেন্ডা থাকবে। এজেন্ডা কি, to receive, consider, adopt the audited financial statement for the year ended 31st December 2019, reports of the auditors and your audit report.
To declare the dividend of the year in the December recommended by the board of directors to elect and re-elect directors and to accord post-facto approval of the appointment of যারা আছে, to appoint external auditors of the company, to appoint corporate governance compliance auditors of the company, এইগুলা তাদের এজেন্ডাতে নিয়ে আসছে। তাহলে এই এজেন্ডাগুলো আমরা এখানে দেখলাম, এইভাবে আমরা নোটিশগুলো দিব। এখানে সাইন থাকবে বাই দ্য অর্ডার অফ বোর্ড, বোর্ডের অর্ডারে এখানে সাইন করবে কোম্পানি সেক্রেটারি, কোম্পানি সেক্রেটারি সাইন করবে, ডেট এখানে ডেট দিতে হবে, ডেট কিন্তু উপরে নাই, ডেট হচ্ছে আমরা নিচে দিলাম, ডেট দিব। এখানে নোটস আকারে আরো কিছু যদি থাকে তাহলে যেহেতু এজিএম, তাহলে কারা কারা হবে সেখানে কিছু। এই হলো আমাদের নোটিশ। আমরা নোটিশটা দেখবো। নোটিশটা এইভাবে আমরা নোটিশ, যেগুলো একটা নোটিশ আপনারা প্র্যাকটিস করবেন লেখার জন্য, একটা নোটিশ যে কোনো কোম্পানি বা যে কোনো লিস্টেড কোম্পানি। দেয়ার কোম্পানির এখানে তার প্রোফাইল গুলো বললো, হ্যাঁ, রিকগনিশন কি কি আছে, মিশন ভিশন যা আছে সেগুলো বললো, কিন্তু তার অবজেক্টিভ সেই সব কথাবার্তা এগুলো বললো, এগুলো আমাদের দেখার বিষয় না। আমার উদ্দেশ্য হচ্ছে, এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা একটা ইয়ে দেখবেন, এদের রিপোর্ট দেখবেন, সেটা হচ্ছে উদ্দেশ্য। এটা এই মার্কেন্টাইল ব্যাংক দিতে হবে বা অন্য কোনো দিতে হবে এরকম না, আমার কাছে এখানে ছিল আমার পিসিতে, এই জন্য আমি এটা দেখেছি। যে কোম্পানির দেখেন, কোম্পানির কি কি তার অ্যাক্টিভিটিস গুলা, সে কোন কোন সেক্টরে ভালো, মানে তার ভালো করছে, কোন কোন সেক্টরে সে বেশি এমফাসাইজ করছে, সেই জিনিসগুলো সে তার ইয়েতে হাইলাইট করে দিয়ে দিবে। অনেকগুলো পেজ শুধুমাত্র তার হাইলাইটেড পয়েন্ট গুলো নিয়ে আসছে। এখানে একটা পার্ট নিয়ে আসছে, নতুন একটা জিনিস, ইন্টিগ্রেটেড রিপোর্টিং। ইন্টিগ্রেটেড রিপোর্টিং ফ্রেমওয়ার্ক। আর ইন্টিগ্রেটেড রিপোর্টিং মানে কি, তারা কি কাজ করছে, তাদের মূল অন্তর্ভুক্ত কি দিছে, ভ্যালিডিটি। আরেকটা হতে পারে ভ্যালিডিটি স্টেটমেন্ট, এটা এখানে এদের মনে ভ্যালিডিটি নাই। ভ্যালিডিটি স্টেটমেন্টে একটা অ্যানুয়াল রিপোর্টে থাকে, ইন্ডিকেটিভ রিপোর্টিং থাকে, হ্যাঁ, ইকোনমিক ভ্যালিডিটি রিপোর্টিং থাকে। এই সব কিছু মিলে আমরা একটা অ্যানুয়াল রিপোর্ট পাবো। যে রিস্ক ম্যানেজমেন্ট রিপোর্ট, তারা কি কি রিস্ক ম্যানেজমেন্ট করছে, রিস্কের প্রোফাইল গুলো কি, এটা নেচার অফ দ্য অর্গানাইজেশন, এটা যেহেতু ব্যাংকিং সেক্টর, এখানে হ্যাঁ রিস্ক ইস্যুটা বড় জিনিস, এখানে জন্য রিস্ক ম্যানেজমেন্ট রিপোর্ট তার দিতেই হবে। এই ওভারঅল আমরা এটা দেখলাম, মেজর যে পার্ট। ডিরেক্টর রিপোর্ট, এখানে ডিরেক্টর পক্ষে কোম্পানির চেয়ারম্যান অথবা সাথে আরো অন্য একজন ডিরেক্টর থাকতে পারে, কোম্পানির চেয়ারম্যান, সে তার অর্গানাইজেশন সম্পর্কে এরকম হাইলাইটস গুলো দিবে, এগুলো বলে ডিরেক্টর রিপোর্ট। ডিরেক্টর রিপোর্ট অবশ্যই দিতে হবে।
চেয়ারম্যান, এখানে চেয়ারম্যান সাইন করছে, সবকিছুর পরে সর্বশেষ চেয়ারম্যান সাইন করছে। এভাবে আমরা দেখবো যে কি কি গুলো পয়েন্ট গুলো আছে, পয়েন্ট গুলো আমরা দেখবো। নেক্সট আমরা যেটা দেখবো আমাদের বোর্ড মেমো। আপনাদের বুঝতে পারছেন অ্যানুয়াল রিপোর্টটা আমরা কি বলতে চাচ্ছি? আপনাদের কি মেসেজটা হচ্ছে আপনারা অবশ্যই একটা অ্যানুয়াল রিপোর্ট দেখবেন। এই ক্ষেত্রে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা বলতে পারেন। আমরা নেক্সট আর কি কয়েকটা ফর্ম দেখবো। আমরা নোটিশটা বুঝতে পারছি। জি স্যার। ওকে, আমরা সামনের দিকে আগাচ্ছি। দেন আমরা এখানে দেখেন একটা জিনিস দেওয়া আছে, আমি এখানে নিয়ে আসছি হচ্ছে একটা হচ্ছে মেমো আকারের একটা মেমো। একটা ব্যাংকের তাদের রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের মেমো দেওয়া আছে। মেমো গুলা কি রকম থাকে? মেমোর ফরম্যাট, মেমোর ফরম্যাটটা এরকম, বোর্ড মেমো নাম্বার থাকে, ডেট থাকে, উপরে হচ্ছে কনভারসেশনের নাম থাকবে। হ্যাঁ, কে মেমো কার বরাবর দিচ্ছে এবং কে দিচ্ছে। নর্মালি হচ্ছে কোম্পানির যে ম্যানেজিং ডিরেক্টর আর সিইও, উনি বোর্ডের কাছে মেমোটা প্লেস করবেন, বোর্ড অফ ডিরেক্টরদের কাছে মেমোটা প্লেস করবেন। এটা বলে বোর্ড মেমো। মেমো কি? মেমো হচ্ছে এখানে একটা যে যে আইটেম গুলা, যে জিনিসগুলা তার কাছে আপনি জানাতে চাচ্ছেন, সেই জিনিসগুলা সার সংক্ষেপ তার কাছে প্লেস করা। তারা এই প্লেস করলে সেই বোর্ড অফ ডিরেক্টর এর উপর ডিটেলস আলোচনা করে সে অনুযায়ী তারা ডিসিশন নিবে এবং সেভাবে তারা সেভাবে আপনার অর্গানাইজেশনের জন্য পলিসি অর গাইডলাইন তৈরি করবে। এটাকে বলেছে বোর্ড মেমো। এটা একটা অর্গানাইজেশনের বোর্ড মেমো স্টাইলটা হচ্ছে এরকম। প্রথমে উপরে থাকবে অর্গানাইজেশনের নেম এন্ড অ্যাড্রেস, বোর্ড মেমো নাম্বার, ডেট, হু টু, অর্থাৎ কার বরাবর বোর্ড মেমো প্লেস করা হচ্ছে, ফ্রম হোম, কে কার কাছ থেকে বোর্ড মেমো প্লেস করা হচ্ছে। দেন হচ্ছে সাবজেক্ট, তারপর এখানে দু একটা লাইন, 2-4 লাইন লিখে আপনারা এখানে নিচে যিনি ম্যানেজিং ডিরেক্টর পক্ষ থেকে যেহেতু লেখা হচ্ছে, এখানে নিচে ম্যানেজিং ডিরেক্টর আছে। এই হচ্ছে বোর্ড মেমোর স্টাইল। কোনো অর্গানাইজেশন যদি কোনো বোর্ড মেমো জানতে চায় তাহলে এইভাবে আপনারা দিবেন। ঠিক আছে, আমরা বোর্ড মেমো দেখতে পাচ্ছি। দেন হচ্ছে আমরা এখানে একটা দেখলাম একটা নোটিশ। নোটিশ নোটিশ এরকম একটা ব্যাংকের তারা নোটিশ দিচ্ছে। নোটিশ আমরা একটু আগে এজিএম এর একটা নোটিশ দেখলাম। এখানে এরকম একটা, এটা এখন একটা একটা কমিটির একটা মিটিং এর নোটিশ দেওয়া আছে। নোটিশ হিয়ারবাই গিভেন দ্যাট টু ডিসকাস দ্য ফলোইং এজেন্ডা। এগুলো কি? কনফার্ম মিনিটস অফ দ্যাট এন্ড এইগুলো আমরা মিনিটগুলো আমরা নোটিশগুলো দেখি। মিনিটস কি থাকে? একটা মিনিটস আমরা যদি দেখি, যে মিনিটস, মিনিটসের উপরে এরকম অর্গানাইজেশনের প্যাডে আপনার মিনিটসটা হবে, অবশ্যই প্যাডে, কোম্পানির প্যাডে হবে। প্যাডে হলে এখানে মিনিটস অফ দা এন্ড মিটিং অফ দা, এখানে আমি একটা কমিটি, একটা অর্গানাইজেশনের
ব্যাংকের একটা রিস্ক ম্যানেজমেন্ট কমিটির একটা মিনুট দিলাম। মিনুটস অফ দ্য এন্ড মিটিং অফ দ্য রিস্ক ম্যানেজমেন্ট কমিটি অফ দ্য বোর্ড অফ দ্য এক্সপোজেড ব্যাংক হেল্ড অন এত কত তারিখে মানে কততম মিটিংটা হলো সেটা মিনুটস আমরা লিখলাম। হ্যাঁ, তাই মিনুটস হচ্ছে এরকম এন্ড মিটিং এর একটা এজেন্ট কোম্পানির একটা হলো। এখানে কে চেয়ারম্যান, কে ম্যানেজিং ডিরেক্টর সেই কথাগুলো লিখবো, তাদের নেম, রেজিগনেশন, কোম্পানির সেক্রেটারি কারা কারা উপস্থিত ছিল ওই মিটিং এ সেই কথাটা বলবো। তারপরে এজেন্ডা, এজেন্ডা মহান হচ্ছে যে মিনুটস আগের যে মিনুটসটা সেই মিনুটসটা তারা কি করে নিল এই বোর্ড মিটিং এ অ্যাকসেপ্ট করে নিল। এটা হলো প্রথম এজেন্ডা। সেকেন্ড এজেন্ডা অন্য কোনো মানে রিস্ক ম্যানেজমেন্টের যেই আপনার ডিসিশন হয় সেই ডিসিশনের একটা রিপোর্ট এখানে গেল। এইভাবে আপনার যতগুলো এজেন্ডা থাকে সেই এজেন্ডা গুলো এখানে আমরা নিয়ে আসবো। এটা হচ্ছে আমাদের মিনুটস এর স্টাইল। মিনুটস এইভাবে আমরা মিনুটস যদি আসে পরীক্ষায় আমরা সেভাবে লিখবো। মিনুটস কোম্পানির পেটে হবে, তারপর মিনুটস অফ দ্য কোম্পানি এইভাবে লিখবো যে যত মিটিং এর কত তারিখে হেল্ড হইলো এবং সেখানে কারা উপস্থিত ছিল, কমিটি মেম্বার কারা কারা, সেই মেম্বার কারা উপস্থিত ছিল, এবং সেখানে তারপর এজেন্ডা আকারে আমরা কি ডিসিশন হলো সেই ডিসিশন গুলো এখানে লিখবো। এটাকে বলা হচ্ছে মিনুটস। তারপর বোর্ড রেজুলেশন। বোর্ড রেজুলেশন কি, বোর্ডের যদি স্পেসিফিক কোনো উদ্দেশ্য যখন আপনার নোটিশের মাধ্যমে যখন স্পেসিফিক কোনো উদ্দেশ্য কোনো ডিসিশন নেওয়ার জন্য যখন কোনো পাস করা হয়, রেজুলেশন পাস করা হয়, তখন তাকে বলে বোর্ড রেজুলেশন। তাহলে বোর্ড রেজুলেশন কি, এই যে বোর্ড রেজুলেশন একটা বোর্ড অফ ডিরেক্টরস এর একটা মিটিং হলো, সেই মিটিং এ চেয়ারম্যান অফ এক্সপার্ট লিমিটেড ডিসাইডেড করছেন এবং সেই মিটিং এর ডিসিশন গুলা কি হলো। ডিসিশন গুলো হচ্ছে এরকম এজেন্ডা, এটা একটা অর্গানাইজেশনের তারা তাদের একটা ডিসিশন নিল। একটা ডিসিশন হচ্ছে তারা একটা ব্যাংকের অ্যাকাউন্ট খুলবে, কোন ব্যাংকে সেই ব্যাপারে তারা একটা ডিসিশন নিল এবং সেই ব্যাংকের অ্যাকাউন্টটা তারা কিভাবে অপারেট করবে সেই কথাটা এখানে সিদ্ধান্ত নিল। এই হচ্ছে এটা রেজুলেশন। এবং এই যে ফলোইং এখানে ডিরেক্টর কারা কারা উপস্থিত ছিলেন এবং তাদের স্বাক্ষর থাকবে। এ হলো রেজুলেশন। যদি আসে পরীক্ষায় আপনারা এই রেজুলেশন ফরম্যাটটা এভাবে। ঠিক আছে, আপনারা কি ক্লিয়ার? এর ভিতরে কারো কোনো কোশ্চেন আছে কিনা বলতে পারেন। আমি আমার মোটামুটি অনেকগুলো ফরম্যাট দেখাই দিলাম, এগুলা থেকে আপনার পরীক্ষা আসতে পারে, কিছু লিখতে পারেন। আরো ফরম্যাট, আরো কত প্রকারের ফরম্যাট আছে, আপনারা যখন পড়বেন এই ফরম্যাট গুলো লিখে দিবেন। স্যার মানে মানে ধরেন স্যার বোর্ড রেজুলেশন এটা হ্যাঁ কোন বিষয়ের উপরে হবে, এটা কি স্যার প্রশ্নে কি উল্লেখ করে দেওয়া থাকবে হ্যাঁ হ্যাঁ, প্রশ্নে উল্লেখ করে দিতে পারে, বিষয়বস্তু? প্রশ্নে উল্লেখ করে দিতে পারে যে সাপোজ ইউ আর দা কোম্পানি সেক্রেটারি অফ কোম্পানি এক্স জেড কোম্পানি, হ্যাঁ ইউ ওয়ান্টস টু ওপেন ব্যাংক অ্যাকাউন্ট, যদি এটার মধ্যেই বলেন তারপরে ব্যাংক অ্যাকাউন্ট, হ্যাঁ, অফ এনি শিডিউল ব্যাংক। সো রাইট দ্য রেজুলেশন ফর board of directors decisions upon the decisions for the opening of bank account. ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করার জন্য একটা রেজুলেশন এরকম বলতে পারে, অথবা ড্রাফটে রেজুলেশন, একটা রেজুলেশন একটা ড্রাফট দেন, সেটাও বলতে পারে। আপনি আপনার মতো যে কোনো একটা ড্রাফট দিলেন। ক্লিয়ার? জি স্যার। এটাই হতে পারে। আর কারো কোনো কোশ্চেন? স্যার বোর্ড রেজুলেশনের এই পেজটা একটু জুম আউট করা যাবে স্যার? এগুলো নেটে অ্যাভেলেবেল, ঠিক আছে, আপনারা একটু সার্চ দিয়েন তাহলে হবে। এই জন্য আমি দেখাচ্ছি, আপনারা এখান থেকে কেউ ইচ্ছা করলে ইয়ে করতে পারেন, স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। জি স্যার, ওর জন্য বলছি একটু জুম আউট করলে ভালো হতো স্যার, ডিসপ্লে তো অনেক বড় দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একটু জুম আউট করলে ভালো হয় স্যার, পেজটা একটু জুম আউট করলে। জি স্যার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্যার। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন?
টোটাল সিলেবাসটার উপর একটু রিভিউ রিভিউ করবো আমরা এতক্ষণ এই নিয়ে যতক্ষণ যা আলোচনা করছি এর ভিতরে আরো কোনো জানার বা কোনো বোঝার কোনো কিছু কোয়ারি আছে কিনা? আপনার মিনুটসটাও নিতে পারেন আপনার যদি কারো কোনো স্ক্রিনশট নিতে চান। একটা ব্যাংকের উপর একটা ব্যাংকের একটা রিস্ক ম্যানেজমেন্ট বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট। নোটিশ তো আপনার অ্যানুয়াল রিপোর্টও স্যার পাবেন। এটা একটু মানে জুম আউট করলে ভালো হয় স্যার। হ্যাঁ, স্যার কি সীমা টেক্সট বই পাওয়া যাবে না বা পাইতে বা নাও পাইতে পারেন, একদম নাও পাইতে পারেন। স্যার এটা একটু প্রথমটা স্যার একটু দিবেন তাহলে স্যার আমি একটু স্ক্রিনশট দিতে সুবিধা হতো একটু ছোট করলে। জি স্যার হয়েছে স্যার। নিয়ে যান, আপনার যা দরকার হয় আপনার নিতে পারেন, ভালো নিয়ে নিন। এক একটা কি এক এক ব্যাংকের নাকি স্যার? স্যার এর আগেটা কি স্যার এজেন্ডা ছিল স্যার? এক এক ব্যাংকে বলতে আপনার আমি তো কোনো ব্যাংকের নাম যেন না আসে সেই চেষ্টা করছি, এরপরে যদি কোনো কিছু থেকে থাকে নাম থেকে যায় তাহলে তো কিছু করার নাই, ঠিক আছে? কিন্তু কোনো ব্যাংকের এটা আমার পাবলিশ করার আমার স্যার ক্ষমতা নাই। পরীক্ষার সময় তো স্যার আমরা হচ্ছে XYZ ব্যাংকের নাম আপনি দিব, লিখতে পারেন XYZ ব্যাংক লিখতে পারবেন, অসুবিধা নেই। অথবা আপনার কেস স্টাডির মতো আপনাকে বলেও দিতে পারে আপনি একটা এমুক ব্যাংকের এইরকম এমুক ব্যাংকের একটা মিনুট লেখেন, এরকম বলেও দিতে পারে কেস স্টাডির মতো। আচ্ছা স্যার। তাহলে এই ব্যাপারে আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? না থাকলে আমরা সামনে দিকে আগাই। স্যার স্যাম্পল গুলা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপলোড করে দেওয়া স্যার একটু। খরচগুলো লাগবে না, এগুলো আপনাদের নিজেদের কি বলে আপনার আগ্রহের উপর ডিপেন্ড করবে। আপনার আগ্রহ সহকারে আপনি নেট থেকে নিতে পারেন, অন্য কোনো অর্গানাইজেশন নিতে পারেন, আপনি এগুলো দেখে নেবেন। আমি তো যতটুকু দেওয়ার দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ইন এডিশন। এগুলা এই জিনিসগুলাতে আপনার আসবে এরকম না, মানে আপনার পড়াশোনা করতে গেলে আপনার অনেক সময় এই কেস স্টাডির মধ্যে একটা দিয়ে দিতে পারে, এই জন্য আপনার নিয়ে এগুলা দেখে ক্লিয়ার। আমরা একটা পাওয়ার পয়েন্ট দেখতেছি। জি স্যার। আমাদের ওভারভিউ ক্লাস অনেক সহজ। আমরা ওভারভিউ ক্লাসে আমরা যেগুলো আলোচনা করব দেখবো সেটা হচ্ছে
আমরা এতক্ষণ পর্যন্ত কি পড়াইছি সেই কথাগুলো আবার রিপিট করে দিচ্ছি আপনাদেরকে। এর বেশি কিছুই নয়। সেই রিভিউটাতে আমরা কি পড়াইছি, আমরা কি আলোচনা করছি, সেই কথাগুলো এখানে বলবো। ইথিক্স এন্ড বিজনেস আমাদের চ্যাপ্টার, প্রথম চ্যাপ্টার আমরা আলোচনা করছি, আমাদের লেকচার ওয়াইজ চ্যাপ্টার ছিল ইথিক্স এন্ড বিজনেস। ইথিক্স এন্ড বিজনেস will be studied from lecture sheet. আমি আপনাদেরকে একটা শীট দিয়েছি পিডিএফ ওয়ার্ড ফাইলের, সেই ওয়ার্ড ফাইলের লেকচার শিটটা আপনারা দেখবেন। ইথিক্স এন্ড বিজনেস, ইথিক্স এন্ড বিজনেস এই চ্যাপ্টারের জন্য ইউ শুড ফলো lecture sheet which is provided from ICMAB or otherwise which is the compiled by me. যেটা আমি কম্পাইল করেছি সেটা আইসিএমএ প্রোভাইড করেছে, অথবা অন্য যে কোনো উপায় আপনি যেটা পাইছেন সেটা আপনারা ফলো করবেন। ইথিক্স এন্ড বিজনেসের জন্য লেকচার শিট। দেন আমরা বলছি এখানে আইসিএমএ কোড অফ ইথিক্স, সেটা আপনারা একটু দেখবেন, না দেখলে সমস্যা নাই। মেইনলি যেটা দেখবেন IESBA হ্যান্ডবুক কোড অফ ইথিক্স 2018, এই জিনিসটা আপনাকে মেইনলি আপনারা এমফাসাইজ করবেন। IESBA হ্যান্ডবুক কোড অফ ইথিক্স 2018। IESB মানে কি, এগুলো আমরা বলছি ইন্টারন্যাশনাল ইথিক্যাল স্ট্যান্ডার্ড বুক ফর অ্যাকাউন্টেন্ট, অথবা IESBA অর আইফাক কোড অফ ইথিক্স, যে নামে আমরা বলি না কেন, সেটা হচ্ছে 2018 এর লেটেস্ট আপনার এডিশন হলো। তারপর আর এডিশন আসে নাই, সেই লেটেস্ট এডিশন হচ্ছে 2018, আমরা সেটা ফলো করব। লেকচার শিট এন্ড আইফাক এর কোড অফ ইথিক্স 2018, এই দুইটা হচ্ছে ইথিক্স এন্ড বিজনেসের জন্য। এবং সেই সাথে সাথে আমি আরেকটু অ্যাড করতে পারি, আমার লেকচার শিটের সাথে কোড অফ ইথিক্সেও আমরা কিছু হাইলাইটেড করছি, কিছু পয়েন্ট আমরা বেশি আলোচনা করছি ক্লাসে, সেই জিনিসগুলো আপনারা একটু বেশি বেশি দেখবেন, অন্যগুলো দেখবেন। একটা জিনিস সবসময় সবগুলো চ্যাপ্টারের ক্ষেত্রে আমরা যেগুলো বেশি আলোচনা করছি সেগুলোকে আমি বেশি ইম্পর্টেন্স মনে করছি, সেই জন্য সেগুলো বেশি আলোচনা করছি, এবং সেগুলা আপনারাও আশা মানে একটু বেশি এমফাসাইজ করবেন। কিন্তু ওভারঅল আপনার কিন্তু ল পড়তে হবে, জানতে হবে, পুরাটাই জানতে হবে। এবং কোশ্চেন আমি চিন্তা করছি যেটা খুব বেশি ইম্পর্টেন্স, কিন্তু যিনি কোশ্চেন করবেন ওনার কাছে ইম্পর্টেন্স এটা মনে হবে না, উনি আরেকটা ওনার কাছে ইম্পর্টেন্স মনে হবে। তাহলে উনি ইম্পর্টেন্স করে উনি যেটা ইম্পর্টেন্স বলবেন এবং যেটা উনি কোশ্চেন করবেন সেটাই রাইট, কোশ্চেন চেঞ্জ করার কোনো সুযোগ নাই। সুতরাং আপনারা সবগুলোর উপরে ওভারভিউ করবেন, কিন্তু কিছু কিছু বুলেট পয়েন্ট আছে যেগুলো একটু বেশি করে ভালো করে মুখস্থ করবেন। লেকচার শিট, ICMA কোড অফ ইথিক্স, IESBA হ্যান্ডবুক কোড অফ ইথিক্স 2018। দেন আমরা সেকেন্ড চ্যাপ্টার ইথিক্যাল কনফ্লিক্ট। এই ইথিক্যাল কনফ্লিক্টের জন্য আমি একটা লেকচার শিট দিয়েছি হ্যান্ডবুক আমার মানে হচ্ছে ওয়ার্ড ফাইলের, সেটা আপনারা সেটা দেখবেন। সাথে সাথে আগের যে আপনার ইথিক্স এন্ড বিজনেসের জন্য আমরা যে আইফাকে কোড অফ ইথিক্স 2018 দিয়েছি সেটাও দেখবেন। এই দুইটা চ্যাপ্টারই আইফাকের কোড অফ ইথিক্স 2018 কভার করবে। ইথিক্যাল কনফ্লিক্ট এন্ড ইথিক্স এন্ড বিজনেস, both chapter will be followed by code of ethics 2018, IESBA code of ethics 2018. Then corporate governance. কর্পোরেট গভর্নেন্স এর ক্ষেত্রে আমরা আলোচনা যেটা দেখবো সেটা হচ্ছে লেকচার শিট। কর্পোরেট গভর্নেন্স এর একটা ওয়ার্ড ফাইলে একটা আমি আমার নিজের একটা লেকচার শিট দিয়েছি, এবং সেখানে আরেকটা হচ্ছে কর্পোরেট গভর্নেন্স কোড, লেকচার শিট প্লাস কর্পোরেট গভর্নেন্স কোড। কর্পোরেট গভর্নেন্স কোড ইস্যুড বাই বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যে কর্পোরেট গভর্নেন্স কোড ইস্যু করছে সেই কোডটা আমরা ফলো করব, সাথে আমার লেকচার শিটটা থাকবে। হ্যাঁ, এটাই হলে আপনাদের আশা করা যায় সবগুলো কভার দিবে। এরপরও যদি কারো কোনো আরো কিছু জানতে চান তাহলে BSS বাংলাদেশ সেক্রেটারিয়েট স্ট্যান্ডার্ড অফ ICSB ইনস্টিটিউট অফ চার্টার সেক্রেটারিয়েট অফ বাংলাদেশ, তারা 4টা স্ট্যান্ডার্ড মনে হয় কমপ্লিট করছেন, 4টা স্ট্যান্ডার্ড তারা প্রোভাইড করছেন। সে IESB এর 4টা সেক্রেটারি স্ট্যান্ডার্ড
সেই সেক্টরের স্ট্যান্ডার্ড গুলো আপনারা দেখতে পারেন। এবং আপনার সেখানে আপনার লেখা আছে, যেমন আপনার এই যে এসজিএম কিভাবে হবে, মিনুটস কিভাবে লিখতে হবে, ডিভিডেন্ড কি হবে, এই রিলেটেড তারা 5টা স্ট্যান্ডার্ড, 4টা বা 5টা স্ট্যান্ডার্ড তারা বের করতে পারছে। বাকিতে আরো তারা মানে অন প্রসেস বা অন গোয়িং প্রসেসে আছে, তারা আরো স্ট্যান্ডার্ড কাজ তৈরি করতেছে, কাজ করতেছে। তাহলে আমরা বিএসএস অফ আইসিএসবি এর যেগুলো সেই স্ট্যান্ডার্ড গুলো আমরা একটু দেখতে পারি। কর্পোরেট গভর্নেন্স কোড এন্ড লেকচার শিট that will be covered by corporate governance chapter. Then হচ্ছে comparison of English law with alternative legal system. Comparison of English law with alternative legal system আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে লেকচার শিট, সেই লেকচার শিটটা আমরা ফলো করব। মেইনলি হচ্ছে আমার যে লেকচার শিট আপনাদেরকে দেওয়া হয়েছে সেই লেকচার শিটটা ফলো করবেন। সাথে হচ্ছে সীমার টেক্সট বুক, সীমার টেক্সট বুক, অন্য কোনো বই আমার দেখার দরকার নাই। সীমার টেক্সট বুক এবং আমার লেকচার শিট, সীমার টেক্সট বুক এন্ড লেকচার শিট। দেন হচ্ছে ল কন্ট্রাক্ট। ল কন্ট্রাক্টের চ্যাপ্টারে আমরা দেখবো, আমার লেকচার শিট আপনারা দেখবেন কন্ট্রাক্ট অ্যাক্ট 1872, মেইনলি আমরা দেখবো কন্ট্রাক্ট অ্যাক্ট 1872, সেল অফ গুডস অ্যাক্ট 1930, সেল অফ গুডস অ্যাক্ট 1930, কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 এন্ড লেকচার শিট। এই তিনটা জিনিস আপনারা দেখবেন। কন্ট্রাক্ট অ্যাক্ট 1872, এখানে আরো অনেকগুলো অ্যাক্ট আছে, কিন্তু আপনি মেইনলি যে দুটো অ্যাক্ট দেখবেন সে কন্ট্রাক্ট অ্যাক্ট 1872, সেল অফ গুডস অ্যাক্ট 1930। ল অফ এমপ্লয়মেন্ট, ল অফ এমপ্লয়মেন্টে আমরা যেটা দেখবো সেটা, সেখানেও আমার লেকচার শিট বাংলাদেশ লেবার অ্যাক্ট 2006, লেকচার শিট বাংলাদেশ লেবার অ্যাক্ট 2006। কোম্পানি অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ফাইন্যান্স, কোম্পানি অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ফাইন্যান্সে আমরা দেখবো লেকচার শিট কোম্পানি অ্যাক্ট 1994, লেকচার শিট কোম্পানি অ্যাক্ট 1994। তারপর আমরা সেই সাথে সাথে আরো কিছু দেখতে পারি, যেমন হচ্ছে আমরা যেগুলো একটা অ্যানুয়াল রিপোর্ট দেখবো, আমার যে ফরম্যাট গুলো দিলাম সেই ফরম্যাট গুলো দেখবেন। হ্যাঁ, ব্যাংক কোম্পানি একটা আছে সেগুলো দেখতে পারেন, ইন্স্যুরেন্স কোম্পানি একটা আছে সেগুলো দেখতে পারেন, সবগুলোই কোম্পানির ভিতরে পড়ে। সুতরাং কোম্পানি অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ফাইন্যান্সের ক্ষেত্রে মেইনলি যেটা এমফাসিস করবেন সেটা লেকচার শিট এবং কোম্পানি অ্যাক্ট 1994, এটা হচ্ছে মেইনলি এমফাসিস করবেন। এই ছিল আমাদের ফুল সিলেবাস, এবং সেই সিলেবাস থেকে আমরা আমাদের যত বেশি পরিশ্রম করতে পারবো, সবচেয়ে বড় কথা হলো যত বেশি পড়বেন তত বেশি শিখবেন। কিন্তু আপনি সব শুধু পড়লেই হবে না, সে পড়াটার আউটপুটটা পরীক্ষা হলে লিখতে হবে। আমি আবারও বলছি, আপনার পরীক্ষা হলে লিখতে হবে। আপনি যতটুকুই জানেন অতটুকুই সুন্দর করে গুছায় পরীক্ষা লিখবেন। পরীক্ষায় কোনো কোশ্চেন না লিখে আসবেন না। 100% ইথিক্স এর কোশ্চেন, 100-তে 100 মার্কস কিভাবে আনসার করবেন সেইভাবে সময় ডিস্ট্রিবিউশন করে, বেসড অন মার্কস ডিস্ট্রিবিউশন আপনি পরীক্ষা খাতা কতটুকু লিখবেন, দিস ডিপেন্ডস আপন ইউর মার্কস ডিস্ট্রিবিউশন। ও নাম্বার কত এবং আপনার লেখার স্পিড কতটুকু, সেই লেখার স্পিডের সাথে সাথে আপনি নাম্বারটা বন্টন করে আপনি আপনার 100 নাম্বার যেন আনসার করতে পারেন সেভাবে আপনি পরীক্ষা লিখবেন। পরীক্ষায় যদি 100 বারতে 100 লিখে আসতে পারেন, হ্যাঁ, কম বেশি নাম্বার পাবেন এবং আপনি ভালো করবেন, যেহেতু এটা একটা থিওরিক্যাল সাবজেক্ট। আপনি খুব ভালো লিখলেন কিন্তু আপনি 60-70 আনসার করে তারপরে আর আনসার করতে পারলেন না, আপনি ভালো নাম্বার ক্যারি করাটা আপনার জন্য একটু দুরূহ হয়ে যাবে। আপনি 70 থেকে আপনাকে 70 দিবেন না। সুতরাং you should be very attentive and very careful, and you should write in your exam properly, considering your time and your writing condition. আপনার রাইটিং স্পিড কিরকম, আপনার রাইটিং এর এবিলিটি কিরকম, সেই অনুযায়ী আপনি সময় অনুযায়ী আপনি লিখবেন। আমার মনে হয় এই ছিল আমাদের কথাবার্তা। আর পর যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে বা আপনাদের আলোচনা থাকে সেই নিয়ে আমরা কথা বলতে পারি।
স্যার, হ্যাঁ, আপনি এখন যে সামারি গুলো দেখালেন এটা কি আমাদের একটু দেওয়া যাবে? দেওয়াই আছে সব। না না স্যার, এই যে এখন কিন্তু শর্ট একটা সামারি দিলেন পড়া যে ইনস্ট্রাকশন। হ্যাঁ, বলেন বলেন কোনটা দিতে হবে বলেন। হ্যাঁ, কি সুন্দর গোছানো ইনস্ট্রাকশনটা হ্যাঁ স্যার। স্যার, হ্যাঁ। এই ইনস্ট্রাকশনটা গোছানো এবং আমাদের জন্য অনেক ইজি হবে। যদি কাইন্ডলি এটা একটু আমাদের এই চ্যাট বক্সে দিয়ে দিতেন খুব এই যে দিয়ে উপকার হতো দিচ্ছি, আপনি স্যার। লেখেন না, আপনারা দেখে নেন, লেখেন না, আমি চ্যাট বক্সে দিয়ে দিব। চ্যাট বক্সে কেন, আপনি মেল করে দিব, তার ইয়ে করে নিন। চ্যাট বক্সে দেওয়া যায় না, আমি ওই দিন দিতে চাইছিলাম, কি জন্য দেখি দেওয়া যায়। স্যার এখন কি আমরা লিখে নেব না আপনি দিয়ে দিবেন? দেখি তো না নেই কিনা, আমি তো ওদিন শেয়ার দিতে চাইলাম এই জন্য। দিয়ে দিছে, আপনার চ্যাট বক্সে দিয়ে দিছি। থ্যাংক ইউ স্যার। নেক্সট আপনাদের কোনো আর কোনো কোশ্চেন আছে কিনা আপনি বলতে পারেন। চ্যাট বক্সে আমি ওইগুলো দিয়ে দিতে পারি, আপনি শেয়ার ফরম্যাট গুলো দিয়ে দিতে পারেন। স্যার এই লাস্ট ক্লাসে একটা কোশ্চেন ছিল চেয়ারম্যান রিলেটেড, যে কোম্পানি একটার উপর যে কোশ্চেন ছিল, যে লাস্টে বিএস এর কোশ্চেন মধ্যে একটা ছিল চেয়ারম্যান রিলেটেড কেস স্টাডির মতো, ওটার আনসারটা একটু জানতে চাচ্ছিলাম। আমরা যাচ্ছি। আপনাদের ফরম্যাট গুলো আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, বলেন কোন প্রশ্নটা। স্যার এই যে লাস্টে চেয়ারম্যান রিলেটেড, চেয়ারম্যানের কোশ্চেনটা স্যার, এই যে লাস্টের কি বলছে, the chairman of a public limited company adjourns the general meeting of it where a quorum is present against the wishes of majority of members present in the same meeting in person. What should be remedy? কি বলছে একদিন বলেন, আপনি আপনার চিন্তা ভাবনা বলেন কি হয় হবে এটা। চেয়ারম্যান এটা কি বোঝাচ্ছে, অর্থটা কি বলেন। এখান চেয়ারম্যান অফ এ পাবলিক কোম্পানি মুলতবি করছে একটা জেনারেল মিটিং এ, যেটা of it where a quorum is present against the wishes of majority of members present in the same meeting in person. মানে ম্যাক্সিমাম উপস্থিত লোকের ইচ্ছার এগেনস্ট থেকে কোরাম কোরাম ইজ প্রেজেন্ট এগেনস্ট দ্য উইশেস অফ মেজরিটি অফ মেম্বার্স প্রেজেন্ট, এই জিনিসটাই বুঝি নাই এখানে কি লেখাটা। এটা হচ্ছে একটা পাবলিক লিমিটেড কোম্পানি, হ্যাঁ, মানে কোম্পানির একটা মিটিং, চেয়ারম্যান কি করলো এটাকে মানে স্থগিত করে দিল, অথবা একজন করলো বাতিল করে দিল আর কি। এই ডিসিশনটা ছিল, সেই ডিসিশনটা বাতিল করলো, একজন করলো, এবং সেটা এই ডিসিশনটা এরকম ভাবে ডিসিশনটা নেওয়া হয়েছিল যেখানে মেজরিটি মেম্বার সেখানে উপস্থিত ছিল, কোরাম পূর্ণ হয়েছিল। হ্যাঁ, কোরামের এগেনস্টে মেজরিটি মেম্বার উপস্থিত ছিল, কিন্তু কোরাম না, কোরামের চেয়ে আরো বেশি লোক প্রেজেন্ট উপস্থিত ছিল। হ্যাঁ, সেই মিটিং এর একটা ডিসিশন চেয়ারম্যান এটা কি করে দিল, বাতিল করে দিল। সেই ক্ষেত্রে এটার ক্ষেত্রে কি রেমেডি হতে পারে। মানে আমি বুঝি না, এখানে যে একটা মিটিং হয়েছিল যেখানে কোরাম ফিল আপ হয়েছে, বাট সেই মিটিংটা বাতিল করে দিচ্ছে নাকি স্যার? হ্যাঁ, মিটিং হয়ে গেছে কিন্তু তারপর এটা হওয়ার পর বাতিল করে দিচ্ছে, ব্যাপারটা কিরকম? মিটিং এর যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটা আর কি, সিদ্ধান্তটা বাতিল করে দিল, বা মিটিং এর যে মিটিংটা, সেই মিটিংটা অ্যাডজন করে দিল, ওরা মিটিংটাই সে অ্যাডজন করে দিল।
এখানে সিদ্ধান্ত বলে এখানে মানে মিটিংটা থেকে হেল্প মিটিংটাই হয়েছিল স্যার? স্থগিত করে দিল, হেল্প করে দিল, স্থগিত করে দিল। না আমি বলছি মিটিংটা হওয়ার পর স্থগিত করছে নাকি হওয়ার না আগে না না, করছে? মিটিং এ মনে করেন যে আপনার আসলো, সবাই বসলো, বসার পরে সে কোরাম টোরাম সব পূর্ণ, কোরাম না হলে মিটিং সে অ্যাডজন করতে পারে, ঠিক আছে? কোরাম পূর্ণ হয়েছে, তারপরে সে অ্যাডজন করে দিল। সেক্ষেত্রে এটা কি কি remedy করা যায় হতে নাকি পারে? স্যার? এখানে কি তাহলে এক্ষেত্রে কি করা যাবে? সে চেয়ারম্যান সে তো করতেই পারে, ঠিক না? চেয়ারম্যান সে করতে পারে। এটা রেমিডি হচ্ছে, এটা আপনার যারা মেম্বার তারা কি করতে পারবে, কোর্টে তারা অ্যাপ্লাই করতে পারবে, কোর্টে তারা অ্যাপ্লিকেশন করতে পারবে, কোর্টে অ্যাপ্লিকেশন করতে পারবে। হ্যাঁ, যেহেতু পাবলিক লিমিটেড কোম্পানি, ঠিক আছে, তাহলে সেখানে কোর্টে অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই চেয়ারম্যানকে অব্যাহতি দিতে পারবে, চেয়ারম্যানকে অব্যাহতি করতে হবে। তার পরবর্তীতে এক্সট্রা অর্ডিনারি জেনারেল মিটিং কল করতে হবে, অথবা সেখানে আপনার এক্সট্রা জেনারেল মিটিং কল করে সেইখান থেকে নতুন করে আবার চেয়ারম্যান বা নিয়োগ করে সেখান থেকে সেই রেমিডিটা সেটাই হতে পারে। ক্লিয়ার? চেয়ারম্যান সে কাজ করতে পারে না, সরকার তাকে সুপোজ করতে পারে, কিন্তু সেটা করার জন্য কিভাবে করবে, সেটা করার জন্য অবশ্যই কোর্টের দ্বারস্থ হতে হবে। চেয়ারম্যান তো এখানে পাওয়ারফুল। কোর্ট যে সিদ্ধান্ত দিবে সেটাই হবে নাকি স্যার? হ্যাঁ, কোর্টের সিদ্ধান্ত হবে। কোর্টে না গিয়ে কি কোর্ট তার কাছ থেকে একটা মানে ক্লারিফিকেশন দিবে কেন আছে একজন করলো। যদি ক্লারিফিকেশন সন্তোষজনক না হয় তাহলে তাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে। তো এখানে কি কোর্টে যাওয়া ছাড়া কোনো রেমেডি নাই নাকি স্যার? না, এখানে তো রেমিডি নাই, কোর্ট নেওয়া ছাড়া পাবলিক লিমিটেড কোম্পানি যে রেমিডি নাই। সকল সদস্য মিলে কি সিদ্ধান্ত দিতে পারবে না স্যার? সকল সদস্য সিদ্ধান্ত দিতে পারে, কিন্তু সেই সকল সদস্য সিদ্ধান্ত দিয়ে সেটা কোর্টের মাধ্যমে সেটা বাস্তবায়ন করতে হবে, ও, আচ্ছা। কোর্ট পর্যন্ত যেতে হবে। আমার জানা মতে, তারপরে এই এডিশন আরো কিছু জানার থাকলে আমি হয়তো পরবর্তীতে আমি এটা দেখতে হবে আর কি, আমি তো দেখি নাই আসলে, কিন্তু পরে দেখা হয়নি। স্যার ওই এক্সট্রা অর্ডিনারি মিটিং এ কি চেয়ারম্যান থাকবে না থাকবে না স্যার? এখানে কোর্ট ডিসিশন হয় তো একটা মিটিং এ তো চেয়ারম্যান থাকতেই পারে, কিন্তু সেখান থেকে তার সে আর চেয়ারম্যান থাকবে না। আচ্ছা আচ্ছা। এখন চেয়ারম্যানশিপ যদি বাতিল করতে তার চেয়ারম্যান থাকবে না। আর চেয়ারম্যান থাকলেও তো মিটিং যদি কোরাম দিয়ে কোনো মানে মিটিং যদি থাকে, মিটিং তো ভোটের মাধ্যমে, মেজরিটি ভোটের মাধ্যমে সে মিটিং ইয়া হবে, ডিসিশন হবে, সেক্ষেত্রে তো চেয়ারম্যান কিছু করতে পারবে না। কিন্তু এখানে যেটা হচ্ছে চেয়ারম্যান মিটিং এ ক্যান্সেল করেছে, একদিন করেছে। স্যার এমনি স্যার সকল চ্যাপ্টারের কোশ্চেনের মধ্যে যেগুলো কেস স্টাডি যেগুলো আছে এরকম এগুলো একটু আলোচনা করলে ভালো হতো স্যার। এটা যেমন হচ্ছে আমরা আলোচনা করছি, ইন্ডিভিজুয়ালি আবার সব চ্যাপ্টারে গিয়ে তো আপনার বলতে পারবেন না। মানে নর্মাল যেগুলো ফ্ল্যাট কোশ্চেন এগুলো বাদ দিয়েছে, কেস স্টাডি টাইপ গুলো একটু করলে হয়তো স্যার। হ্যাঁ, এগুলো করছি তো আমরা, তো যে করে এই চ্যাপ্টারে যেটা আগের একটা স্টাডি একটা কোশ্চেন ছিল, এটা করা হয়েছে। আমি আগে চ্যাপ্টার কথা বলতেছিলাম আর কি। সবগুলো আলোচনা কেস স্টাডি রিলেটেড যেগুলো আমার মনে হয় বাদ দেই নাই। আপনাদের কোনো জানার থাকলে বলেন, কোনটা করবো আমরা ওইটাতে চলে যাবো। এটা আমরা করছি তাই না? কারা কোনো স্পেসিফিক কোনো কোশ্চেন থাকলে মানে কোনটা করবো, তাহলে আমরা ওটা আলোচনা করবো। এবং সেই সাথে সাথে অন্য কারো অন্য রাজ্যে অন্য কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। হ্যাঁ, উনি কি বলেন? হ্যাঁ বলেন। লর চ্যাপ্টারের উপর স্যার আলোচনা। বুঝি নাই, আবার বলেন। লর উপরে স্যার, ল ইংলিশ ল। হ্যাঁ, ইংলিশ, হ্যাঁ বলেন, ইংলিশে কি জানতে হবে? ওটার উপর স্যার যদি যে এখানে যে ক্রিমিনাল ল, সিভিল ল নিয়ে আছে, এটার উপর একটু যদি আপনার স্যার একটু আলোকপাত করতেন আর কি। তো ইন্ডিভিজুয়ালি এই স্টাইলের তো আপনি আলোচনা করে শেষ করতে পারবেন না। আমরা সিভিল ল কি ক্রিমিনাল ল কি আমরা বলছি যে সিভিল ল ক্রিমিনাল ল এর পার্থক্যগুলো কি কি,
সিভিল ল হচ্ছে আমরা যে সিভিল সোসাইটিকে ডিরেক্ট করার জন্য, কন্ট্রোল করার জন্য যখন নতুনত্ব করে যখন আধুনিকতার ছোঁয়া আসলো তখন সিভিল ল ক্রিয়েট হলো। ক্রিমিনাল ল হচ্ছে রিলেটেড অনলি ফর ক্রাইম রিলেটেড সেগুলাতে জন্য ক্রিমিনাল ল। হ্যাঁ, ক্রাইম রিলেটেড মিনস অ্যাসাল্ট, থিফ, মার্ডার এক্সেট্রা ইনক্লুডেড ইন সিভিল ক্রিমিনাল ল। সিভিল ল হচ্ছে আবার আরেকটা বলছে আমরা সিভিল লর ক্ষেত্রে শুধুমাত্র আপনি কি পাবেন, আপনি কম্পেনসেশন পাবেন। হ্যাঁ, সেখানে কোনো তার যদি সাজা মানে ইয়ে হয় সেখানে কিন্তু তার জন্য সাজা হবে না, অনলি ফর মানিটারি কম্পেনসেশন। বাট ক্রিমিনাল লর ক্ষেত্রে মানিটারি কম্পেনসেশন অ্যাজ ওয়েল এজ যে সেন্টেন্স or other punishment will be given. ঠিক আছে, এই ছিল মোটামুটি সিভিল ল ও ক্রিমিনাল লর মধ্যে পার্থক্যগুলো। ঠিক আছে স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, বলেন। Describe the characteristics of the legal system found in other countries. হ্যাঁ, মানে অন্যান্য দেশের বৈশিষ্ট্যগুলো, আইনি কাঠামোর বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। তো এখানে তো স্যার অনেকগুলো আপনি যেগুলো শীট দিচ্ছেন, এখানে মনে হয় এই বিষয়টা ছিল না। হ্যাঁ, এটা অবশ্য সীমা পরীক্ষা আসছে 2017 সালে। সীমা টেক্সটবুক থেকে এটা পড়ে নিতে হবে আপনাদের, সীমা টেক্সটবুক থেকে। এবং এটা একটা ব্রড কোশ্চেন করছে। হ্যাঁ, এক্ষেত্রে আপনি যেটা আমি বলছি যেটা করবেন, যদি এরকম কোশ্চেন আসে কোন কান্ট্রি আপনাকে বলে নাই, কোন কান্ট্রি বলে নাই, ইন্টারন্যাশনাল যেগুলো আছে সেগুলো বলছি। তাহলে আদার কান্ট্রি বলতে তখন আমরা অবশ্যই আলোচনা করবো ইউএসএ, ইউকে, হ্যাঁ, তারপর আপনার চীন আসতে পারেন, কিংবা আবার সকল বাদও দিতে পারেন, চীন, ইন্ডিয়া, হ্যাঁ, বাংলাদেশ তো আছেই, বাংলাদেশ তাই নাই, ইন্ডিয়া এবং চীন, ইউকে, ইউএসএ, জাপান, মানে 3-4টা কান্ট্রিকে আপনি আলোচনা করবেন, ইউরোপিয়ান ইউনিয়নের, হ্যাঁ, আলোচনা করতে পারেন। স্যার হ্যাঁ, মানে যে কোনো 4-5টা দেশ, বিশেষ করে ফ্রান্স আছে স্যার, জার্মানি আছে, এগুলো তো মানে ইউকে করতে পারেন, কিন্তু মেইনলি হচ্ছে ইউএসএ, ইউকে, ইন্ডিয়া, 3টা দেশ থাকবে। ঠিক আছে, ইউএসএ, ইউকে, ইন্ডিয়া, এই 3টা দেশ রাখবেন। ইন্ডিয়া তো রাখবেনই প্রতিবেশী হিসাবে। স্যার হ্যাঁ, আগে সরি বলে নিচ্ছি, আপনার ফাইলটা আমি ওপেন করতে পারছি না, এটা আমার পিসির সমস্যা। আরেকবার কি যাবেন, আমি যদি স্ক্রিনশটটা দিয়ে নিই? কোন ফাইল? এই যে আপনার ওভারভিউ যে স্লাইডটা, স্যার সরি, এটা আসলে আমার ব্যর্থতা। আমি কোথায় যাব? ওভারভিউ যে স্লাইডগুলো, আপু আমি গ্রুপে দিয়ে হ্যাঁ। দিয়েছি, আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছি। স্যার আমিও ফাইলটা ওপেন হচ্ছে না। আপনি নেন, আপনি তার নিয়ে নেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে নিয়ে নিয়েন, অসুবিধা কি? আপনি এখান থেকেও নিতে পারেন, নেন, ইয়া করেন। কি স্যার, আমি লিখে নিচ্ছি স্যার। আর হোয়াটসঅ্যাপে তো অ্যাড নাই। এখান থেকে ইয়া করেন, স্ন্যাপশট নিয়ে নেন, স্ক্রিনশট নেন। অনেক ভাই ফেসবুকে গ্রুপে দিয়ে দিন। স্যার কন্ট্রাডিক্টেড এটা কয়েকটা এপিসোড ছিল স্যার, কন্ট্রাডিক্টেড বলেন। কন্ট্রাডিক্টেড ফাইলগুলো হচ্ছে না, একটা হচ্ছে শুধু। মানে গ্রুপে দিয়ে দিচ্ছি তো, বলেন, কার কোশ্চেন আছে বলেন। স্যার কন্ট্রাডিক্টেড প্রিভিয়াস ইয়ার কোশ্চেন একটা আছে যে বলেন, পড়েন। Mr. A, major milk importer of Bangladesh, হ্যাঁ, has an agreement with Mr. B, a local trader, to sell 10 tons of powder milk at Taka 3 lakh per ton from his next lot of import. On this ground, Mr. B has advanced Taka 5 lakh as booking money. But after import, BSTI test has identified harmful chemical contamination and banned whole lot. Mr. A claimed that as the government authority has banned the lot,
is not liable anymore to proceed with the contract and repay the advance. Do you think Mr. B has any legal remedy under Sale of Goods Act? হ্যাঁ পাবে, সেল অফ গুডস অ্যাক্ট অনুযায়ী সে পাবে। ঠিক আছে, কেন পাবে? সে যে আপনার গুডস আনলো, পাউডার আনলো, সেখানে কন্টামিনেশন মিক্স করা আছে। যিনি ইনপুট করছেন তিনি অবশ্যই আগে থেকে সেগুলো পরীক্ষা করে নিয়ে আসতে হবে। পরীক্ষা করে আনে না, সেটা তার ব্যর্থতা। ঠিক আছে, এটার জন্য গভর্নমেন্ট যদি কোনো ব্যান করে দিত হঠাৎ করে যে বাংলাদেশে এই পাউডার আনাই যাবে না, বা বাংলাদেশ ওই দেশে সরকার যদি বলতো যে না এক্সপোর্ট ইম্পোর্ট করা যাবে না, সেক্ষেত্রে সেটা হবে ইয়াতে মানে আপনার সে রেমিডি নাও পাইতে পারতো। কিন্তু এখানে যেহেতু আপনার ইম্পোর্টারের ফল্ট, সেই জন্য ইম্পোর্টার কাছ থেকে সে তার রেমিডি পাবে। সে যে অ্যাডভান্স টাকা দিচ্ছে সে অ্যাডভান্স টাকা পাবে, অ্যাজ ওয়েল এজ তার যদি কোনো ক্ষতি হয়ে থাকে সে কম্পেনসেশন তাকে দিতে হবে। মানে সে অ্যাডভান্স বা কম্পেনসেশন পাইতে পারে। হ্যাঁ, যদি কম্পেনসেশন তার যদি কোনো ক্ষতি হয়ে যায় সেটার জন্য সে কম্পেনসেশন চাইতে পারে। জি স্যার, আরেকটা ছিল যে Amir and Akbar are friends. They reached a written agreement regarding Indian IPL. Amir promises to pay Akbar taka 1 lakh if Shakib Al Hasan wins Man of the Series award, and Akbar promises to pay Amir the same amount if Shakib not wins the award. Is it a valid contract or not? Valid contract কিনা? এখন স্যার বেটিং যদি নিষিদ্ধ হয় তাহলে ভেট কন্ট্রাক্ট না। নিষিদ্ধ হলে এখন যদি বেটিং যদি কোনো দেশে নিষিদ্ধ হয় তাহলে ভেট কন্ট্রাক্ট না। বেটিং যদি নিষিদ্ধ না হয়, বেটিং সব দেশে নিষিদ্ধ। এখন ঠিক আছে, কন্ট্রাক্টে এটা পড়ে না। জোয়া, গ্যাম্বলিং, ওয়ান কাইন্ডস অফ গ্যাম্বলিং। বেটিং কি স্যার, কিন্তু এটা তো খেলার আগে অনেক দেশে হিসেবে দেখা যায়, লিগালি দেখা যায় যে অনেক দেশে বেটিং হয়, বেটিং এর এর জন্য আলাদা হাউস আছে। এটা নিষিদ্ধ, এটা কন্ট্রাক্ট একটা পড়ে না, গ্যাম্বলিং। ঠিক আছে, কন্ট্রাক্টের যে ডেফিনিশন সেটা হচ্ছে ইন্টেনশন টু ক্রিয়েট লিগ্যাল রিলেশন। ইন্টেনশন টু ক্রিয়েট লিগ্যাল রিলেশন, এখানে ইন্টেনশন হচ্ছে লিগ্যাল রিলেশন তৈরি করতে হবে এবং লিগ্যাল পারপাস থাকতে হবে। এখানে কোনো লিগ্যাল কোনো পারপাস তৈরি হয় না স্যার। এটা তো ইথিক্সের সাথে কনফ্লিক্ট করে। হ্যাঁ, এবং এটা হচ্ছে আপনার যেটা আপনার হচ্ছে দুইজনের একজন জিতবেই, এই জন্য এটা গ্যাম্বলিং। দুইজনের একজন আর একজনের কথা সত্যি হবেই, সুতরাং এটা কোনো কন্ট্রাক্ট না। কন্ট্রাক্ট হচ্ছে নতুন কিছু যদি ক্রিয়েট করা হয়, নতুন কোনো কিছু তৈরি করার উদ্দেশ্যে যখন করা হয়, দিস ইজ কল কন্ট্রাক্ট। ক্লিয়ার? আচ্ছা স্যার, একটা আছে মিস্টার এ entered into an agreement with his wife, Mrs. Y, to register a house in her name without any purchase consideration. Subsequently, Mr. A refused to register the house in the name of his wife. Mrs. Y filed a lawsuit to hold her husband accountable for not honoring the agreement between them. এগ্রিমেন্ট করছে, এগ্রিমেন্টটা দিয়ে দিবে, কিন্তু এগ্রিমেন্টে এটা রিটেন এগ্রিমেন্ট না, মানে রিটেনের কথা বলা নাই। সে তার ওয়াইফের সাথে সে বলছে যে দিবে, এখন সে দিচ্ছে না। আর এগ্রিমেন্ট তো রিটেন না হলে কি স্যার এটা কি ভ্যালিড হয় না? এগ্রিমেন্ট তো স্যার এটা ভ্যালিড হয় যদি এটা উইথ কনসিডারেশন থাকে। এটা উইথআউট কনসিডারেশন বলা আছে, যদি রেজিস্টার্ড মর্গেজ হয়ে থাকে উইথ কনসিডারেশন, ফ্যামিলি কনসিডারেশন, সেটা হচ্ছে উইল বি ভ্যালিড। ঠিক আছে, নো কনসিডারেশন নো কন্ট্রাক্ট। এক্সেপশন ছিল 3টা। নো কনসিডারেশন নো কন্ট্রাক্টে হবে এক্সেপশন অফ নো কনসিডারেশন নো কন্ট্রাক্টে 3টা কন্ডিশন আমরা পড়ছি। আর বাকি যত কন্ডিশন আছে যদি সেই 3টা কন্ডিশন ফিল আপ না করে তাহলে নো কনসিডারেশন নো কন্ট্রাক্ট। আচ্ছা, ফ্যামিলি কনসিডারেশন কি এখানে হবে না? ফ্যামিলি কনসিডারেশন, কিন্তু ফ্যামিলি কনসিডারেশন দেখেন ওখানে লেখা আছে দিস শুড বি রিটেন এন্ড রেজিস্টার্ড। দিস শুড বি রিটেন এন্ড রেজিস্টার্ড। সে যদি তার ওয়াইফকে রেজিস্ট্রি করে দিয়ে দিত তাহলে ঠিক আছে, সেটা কন্ট্রাক্ট। সে রেজিস্ট্রি করে নাই, এখন রেজিস্ট্রি করার জন্য তাকে ধরতে মামলা করছে, সুতরাং দিস ইজ নট লাইবল, এখানে লাইবল হবে না।
আর নিচে আর একটা ছিল কিন্তু সেটা পুরোটা আসে নাই, যতটুকু সেটুকু পড়তে পারে আর কি, হ্যাঁ। পুরোটা অ্যাকচুয়ালি স্ক্রিনশট আসে নাই। হ্যাঁ, বলেন। মিস্টার উইলিয়াম লেট এ ফ্ল্যাট টু মিস্টার মার্টিন অ্যাট রেন্ট অফ বিডিটি 75,000। হ্যাঁ, এটা আলোচনা করছি আমরা, এটা আলোচনা করছি। এটা ছিল হচ্ছে এরকম যে ল্যান্ডলর্ডের সাথে আপনার এই যিনি ভাড়াটিয়া তার একটা চুক্তি করছে। চুক্তি ছিল 50,000 টাকা সাপোজ, কিন্তু চুক্তিটা করছে হলো 20,000 টাকা, আর 30,000 টাকা বলছে যে হোল্ডিং ট্যাক্স হিসাব করে ওই 30,000 টাকা আলাদা চুক্তি করছে, চুক্তিটা করছে দুইটা। এখন মালিক কি করছে, ল্যান্ড যে মানে আপনার হচ্ছে ভাড়াটিয়া রেন্টাল, সে উনি কি করলো, উনি 2 মাস টাকা দেওয়ার পর পরে উনি আর পরে আর টাকা দেয় না। সেই ক্ষেত্রে যেহেতু টাকা দেয় না, সেক্ষেত্রে সে মামলা করতে যাচ্ছে। এই মামলাটা এটা কি গ্রান্টেড হবে কিনা? এটা গ্রান্টেড হবে না, ঠিক আছে? কারণ সে গভর্নমেন্টকে ফাঁকি দেওয়ার উদ্দেশ্য নিয়ে, ইন্টেনশন টু লিগ্যাল রিলেশন না, সে হচ্ছে ব্যাড ইন্টেনশন নিয়ে সে এই কাজটা করছে, কন্ট্রাক্ট করছে, সেই জন্য সে টাকা সে নিতে পাবে না। ক্লিয়ার? জি স্যার, মানে এই বি একই রেজাল্ট তাহলে আগেরটার মতোই, নট উইল নট গেট। হ্যাঁ, নট গেট, কিন্তু কেন যুক্তিটা তো আপনি দিতে হবে, আর্গুমেন্ট তো করতে হবে। আপনি নট গেট বললে এগুলো তো নাম্বার পাবেন না। বুঝছি। Except in favoring your argument, আপনার আর্গুমেন্টের পক্ষে বিপক্ষে আপনি যেটাই বলেন সেটার পক্ষে আপনি আর্গুমেন্ট দিতে হবে। মনে রাখবেন, আপনি যে আর্গুমেন্ট দিতে পারেন, ভুলটাও যদি দেন আর সেটাতে আর্গুমেন্ট যথাযথ আপনি আর্গুমেন্ট দিতে পারেন, সেটাও কিন্তু নাম্বার পাবে। কিন্তু আর্গুমেন্টের পক্ষে দিয়ে কথা বলতে হবে, যুক্তিও দিতে হবে, তার করাইতে হবে। এখানে কোভিড এর হাবিবের আটা ছিল, ওইটাও কি স্যার এই আইপিএল এর মতো সাকিব আল হাসানের মতো এটাও কি ইনভেলিড হবে? সেটা হবে ইনভ্যালিড। কবির হাবিব, হ্যাঁ, ইনভ্যালিড। কারণ এখানে বলা আছে এসেনশিয়াল, এটা হচ্ছে বয়েড অ্যাপ ইনিশিও শুরুতেই ঘোড়াই গলত, ঘোড়াই রেগুলার বাতিল। হ্যাঁ, অন্য কোনো আরো কোনো কোশ্চেন আছে কিনা বলতে পারেন। স্যার আমার একটা জাস্ট একটু ছোট ছিল স্যার। বলেন। State the need for continual personal development and lifelong learning. হ্যাঁ, স্যার এইটা দ্বারা কি বলছে স্যার পুরোটা, মানে এটা তো অনেক প্রফেশনাল অ্যাকাউন্টেন্টদেরকে সবসময় কি করতে হবে, এটা ইথিক্সে আমরা পড়ছি, ঠিক আছে? সেখানে আপনার কন্টিনিউয়াস লার্নিং এ থাকতে হবে। হ্যাঁ, আমরা একটা পয়েন্ট করছি, যেমন হচ্ছে আমরা পাঁচটা ফান্ডামেন্টাল পাঁচটা প্রিন্সিপাল গুলা কি? কম্পিটেন্স টু ডিউ কেয়ার, যথাযথ কাজ করার যে যোগ্যতাটার জন্য অবশ্যই আপনি লার্নিং প্রসেসে থাকতে হবে, কন্টিনিউয়াস লার্নিং করতে হবে। আপনি আজকে যেটা জানেন 5 বছর পরে সেই জানা দিয়ে কোনো কাজ আসবে না। আমরা আজকে যে জুমে ক্লাস করতেছি, 5 বছর আগে যারা, তারা চিন্তা করতে পারতো না যে অনলাইনে যে একটা এরকম ক্লাস করা যায়, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে কন্টিনিউয়াস লার্নিং, আপনার এই আপডেট থাকতে হবে। নেক্সট আর কোনো কোশ্চেন? স্যার ওই যে you are posted in Malaysia, it is থেকে স্যার, and found yourself in a situation where a specific local legislation is in conflict with IFSC Code of Ethics. Describe how you mitigate the case and the basis as well. Local law will be permitted. Yes, sir. Local law will be preference. যখন ইথিক্স এবং আইফাকে কোড অফ ইথিক্স এবং লোকাল ল কন্ট্রাডিক্টরি করবে, সেই ক্ষেত্রে লোকাল ল উইল বি প্রেফারেবল। কারণ আইফা কোড অফ ইথিক্স করছে ইন্টারন্যাশনাল, কিন্তু আপনি যে দেশে আপনি কাজ করতেছেন সেই দেশের লটা হচ্ছে আগে প্রায়োরিটি দিতে হবে। আচ্ছা, এটা হচ্ছে Foreign Co-Chartered Accounts is the auditor of KYC Limited. The company has decided to go for IPO next year to raise money from public to finance their future expansion. Recently, they asked Foreign-Con to prepare their financial statements alongside to continue to act in the capacity of external auditor. Foreign Co-Chartered Account has received
an offer from MM Limited to conduct their audit on the fees, which is 12% of profit before tax. স্যার এটাকে বলা আছে অডিটর যখন আপনি ফিক্স করবেন তখন অডিটরের ফিক্সের যে রিমিনারেশনটা দিস শুড বি ফিক্সড, দিস শুড বি ফিক্সড অ্যামাউন্ট, দিস শুড বি ফিক্সড Fixed. অ্যামাউন্ট। হ্যাঁ, ইন অ্যানুয়াল জেনারেল মিটিং অডিটরের যে রিমিনারেশনটা অ্যানুয়াল জেনারেল মিটিং এ ফিক্স করতে হবে, সেটা কোনো অ্যাবসলিউট হতে হবে, দিস নট উইল বি রিলেটিভ ফিগার হলে হবে না। এখানে বলা আছে যে 12% or 20%, 30%, দিস ইজ দ্য রিলেটিভ ফিগার, ইজ নট অ্যালাউড, ইজ নট মানে percentage হবে না। অ্যাকসেপ্টেবল হবে না। তাহলে তো সে এরকম করবে, অডিটররা আপনার সাথে লিয়াজু করবে, আপনি যত বেশি প্রফিট দেখাবেন সে তত বেশি কি পাবে, আপনি তো আর ফিটা অডিট বেশি দেখাই দিতেন, ইজ নট অ্যাকসেপ্টেবল। আর অডিটর রিমিউনারেশন কি স্যার মানে এজিএম এ ফিক্সড হতে হবে? এজিএম এ ফিক্স হতে হবে অডিটর এবং তার রিমিউনারেশন, হ্যাঁ, ফিক্স ইন অ্যানুয়াল জেনারেল মিটিং। ঠিক আছে, another question, কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার কাজী কন্ট্রাক্টের উপর একটু বলবেন। ওয়াজি কন্ট্রাক্ট কি, যেগুলা নেচার হচ্ছে কন্ট্রাক্টের নেচার, কিন্তু ওরা ওই কন্ট্রাক্ট গুলা নিজে কোনো কন্ট্রাক্ট হয় না যতক্ষণ পর্যন্ত কোর্টের মাধ্যমে বা থার্ড পার্টির মাধ্যমে কোনো সিদ্ধান্তে আসে, সেই জাতীয় কন্ট্রাক্ট বলা হয় ওয়াজি কন্ট্রাক্ট। কন্ট্রাক্টে নিজের কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারে না যতক্ষণ পর্যন্ত থার্ড পার্টির কোনো সিদ্ধান্তে না আসে, সেটাকে বলা হচ্ছে ওয়াজি কন্ট্রাক্ট। স্যার একটা কমন ল, কমন ল এন্ড ইকুইটিটা একটু ক্লিয়ার করেন স্যার। কমন ল হচ্ছে আমরা যেগুলা আগে যেগুলা করছে, আগের যে আইন যেই কোড ডিসিশন দিচ্ছে সেই কোডটা যদি রেফারেন্স হিসাবে সেই মানে ডিসিশনটা যদি আবার ইউজ করা হয় তখন এটাকে বলা হচ্ছে কমন ল। হচ্ছে স্পেসিফিক ঘটনার জন্য স্পেসিফিক যে সিদ্ধান্ত আসে সেটাকে বলা হচ্ছে ইকুইটি। কোর্ট অফ চেঞ্সারির মাধ্যমে এটা ইকুইটি একটা তৈরি হয়, ঠিক আছে। সেখান থেকে হচ্ছে ইকুইটি আছে, ইকুইটি মানে আমরা মানে কি করলে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে সাম্যতা। আপনার তখন কোর্ট একটা রায় দিছিল, তখনের ঘটনা ছিল প্রেক্ষাপট একটা, আজকে সেই ঘটনাই করছে কিন্তু প্রেক্ষাপটটা ভিন্ন, সুতরাং সেই প্রেক্ষাপটে আগে যে ডিসিশন সেই ডিসিশন উইল নট অ্যাকসেপ্টেবল অ্যাজ পার ইকুইটি ল। ক্লিয়ার? স্যার একটা বলি স্যার, you are a professional accountant and finance manager of X Company Limited, a listed company. According to the statutory requirement, the board has decided to appoint external auditor. Finance director has given a shortlist including Z consultants and X for your advice to select Z consultant. As you know, the chief of Z consultants is finance director's own brother. He has requested you not to disclose the relationship in the selection process. রেফারেন্স যে আপনি এখানে যেন ফাইন্যান্স আপনি কাজ করেন, ঠিক আছে, তাহলে সেখানে আপনি যেহেতু একটা নোট প্লেস করতে হবে, সেই নোটে আপনি কাকে শর্টলিস্টেড করবেন বা কাকে সিলেক্ট করবেন, সেখানে অবশ্যই উনি ওনার বাইকে ডিসক্লোজ করতে নিষেধ করছেন, ওনার বাইকে সে কথাটা বলতে পারবেন না, কিন্তু আপনি আপনার টেকনিক্যালি আপনি অবশ্যই এটা বলে দিতে হবে, মানে দেখি রেসপন্সিবিলিটি রিপোর্ট লিখে নিতে হবে। হ্যাঁ, রিপোর্টে লিখে দিতে হবে, ঠিক আছে। তার কথা যদি আপনি শুনেন তাহলে আপনি ইন্টিগ্রিটিতে আপনি হচ্ছেন। ক্লিয়ার? Yes, sir. ঠিক আছে। Mr. Kamal is a professional accountant working in XYZ Company Limited, listed with the Dhaka Stock Exchange. He was asked to issue an unrealistically high revenue forecast. What is the ethical dilemma here, and what would be your response as a professional accountant? কি হবে আপনার আনরিয়ালিস্টিক আপনার প্রফিট ফরকাস্ট করতেছে, তাহলে আপনার কি হলো, এটা কি ইন্টিগ্রিটি হলো? যেহেতু লিস্টেড কোম্পানি আপনি প্রফিট ফরকাস্ট এরকম দেখাইলেন
হ্যাঁ, মার্কেটে আপনি মনে করেন প্রসপেক্টাস দিলেন বা আপনি ইয়ে করলেন, এটার উপর ভিত্তি করে ইনভেস্টররা শেয়ারটার দাম বাড়ায় দিল, ঠিক আছে, বেশি বেশি দামে শেয়ার কিনলো, পরবর্তী দেখলো আসলেই তবে কিছুই হয় নাই। হ্যাঁ, যারা কিনলো তারা ফল করলো, তাহলে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হিসাবে আপনি সেটা করতে পারেন না। এটাও integrity। এটা কি স্যার হোয়াট ইজ দ্য এথিক্যাল ডাইলেমা বলতে কি এখানে আনএথিক্যাল বিহেভিয়ার হবে নাকি স্যার ইন্টিগ্রিটি? ইন্টিগ্রিটি ইথিক্যাল ডিলেমাতে আপনি ইন্টিগ্রিটি লিখতে পারবেন, আনএথিক্যাল বিহেভিয়ারও লিখতে পারবেন, ঠিক আছে, আপনি 2, 3, 5টা প্রয়োজনে 5টা প্রিন্সিপাল পাইলে 5টাও লিখতে পারেন, অসুবিধা নেই। আর এখন আমি হোয়াট উইল বি ইউর রেসপন্স অ্যাজ এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, এটা কি করবো আমি? এটা কি প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হিসেবে আপনি কি করবেন? এটা আপনি এটা করতে পারেন না, আপনি সেটা করবেন না। You should not accept the unrealistically revenue forecast. মানে এখানে যদি কি মানে যেখানে ইমপ্যাক্ট আছে যদি এটা না আগে তো চাকরি থাকবে না এরকম চাকরি যদি থাকবে না। হ্যাঁ, ইথিক্স তাই বলছে, আপনি চাকরি গেলে চাকরি পাবেন, আবার অসুবিধা নেই, আপনি তো কম্পিটেন্স থাকে, আপনি চাকরি পাবেন, আপনি চাকরি ছেড়ে দিতে হবে, ছেড়ে গেলে ছেড়ে দিবেন, সমস্যা নেই। আপনি টেকনিক্যালি চেষ্টা করবেন, আপনি ইন্টিগ্রিটি ঠিক দেখে ওইভাবে আপনি প্রোডাক্টটা প্লেস করতে, তার নামও লিখবেন, কিন্তু আপনি আপনার ইয়েতে রাখবেন না। আপনি দেখবেন কতজনে এইরকম, আমাদের অনেক মেম্বার বিভিন্ন সময় এরকম সমস্যা পড়তেছে, সে কিন্তু নোট প্লেস করে দিচ্ছে, নোটের ভিতরে কিন্তু সে উল্লেখ করে দিচ্ছে, হ্যাঁ, তার এমডি বলছে আমি এরকম বিশাল যাবো, আমি বাইরে যাবো, বিদেশ যাবো, হ্যাঁ, তাহলে সে বিদেশে তার ইয়াটা করে দেওয়া, সে সব এমডি মতো সব কিছু প্লেস করছে, কিন্তু নিচে একটা ধারা উল্লেখ করে দিচ্ছে যে এই ধারা অনুযায়ী, মানে এমডি বয়স যদি 1 বছর হয় বা 2টা ট্যুরের ডিফারেন্স 3 বছরের ভিতরে যদি হয়, তাহলে সে এরকম অ্যালাউন্স পায় না। এই ধারাটা লিখে দিচ্ছে, এখন আপনি প্লেস করে দিতে যাও, এখন বোর্ডে গিয়ে এটা আসে, ঠিক আছে, হয় নাই, কিছু করতে পারে নাই, এমডি কি করবো, তার চাকরি খাবে কি হবে? আর যদি খাইতে হয়, যদি প্রাইভেট চাকরি হয় চলে যাবে, তাহলে কি করা যাবে, আরেক প্রাইভেট চাকরি পাবেন। এটাকে বলা হচ্ছে কম্পিটেন্সি, আপনার কম্পিটেন্স বিল্ড আপ করতে হবে। আপনার যদি নলেজেবল পারসন হন, আপনি অটোমেটিক্যালি এই চাকরি গেলে আরেক চাকরি পাবেন, সমস্যা নেই। স্যার এই প্রশ্নটার জবাব কি হবে? এক্সপ্লেইন দ্য রিজন হোয়াই সিমা এন্ড আইফ্যাক ইচ হ্যাভ এ কোড অফ ইথিক্স ফর প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট। হ্যাঁ, যেহেতু সীমা এবং আইফ্যাক ওদের যে আলাদা আলাদা কোড অফ ইথিক্স কেন আছে, সীমা একটা প্রফেশনাল বডি, আইফা মানে আপনার আইফাকে এটা ইন্টারন্যাশনালি তারা রেগুলেটেড করছে, কিন্তু সীমা বলেন অথবা আইসিএমই বলেন, তারা একটা ইন্ডিভিজুয়াল, একটা স্বতন্ত্র সত্তা, এবং তারা একটা আলাদা কান্ট্রিতে অবস্থিত, তার জন্য এরকম আলাদা কি থাকবে, কোড অফ ইথিক্স থাকবে। এটা হচ্ছে এখানকার আনসার। ওকে স্যার, থ্যাংক ইউ। এখানে রুল বেসড ইথিক্স এবং ফ্রেমওয়ার্ক বেসড পার্থক্যটা স্যার? এগুলো আলোচনা করছি, রুল বেসড ইথিক্স এবং ফ্রেমওয়ার্ক বেসড ইথিক্স। ফ্রেমওয়ার্ক মানে হচ্ছে আপনার প্রিন্সিপাল বেসড অ্যাপ্রোচ, প্রিন্সিপাল আপনার নৈতিকতা থেকে, আপনার মূল্যবোধ থেকে আসবে, সেটা হচ্ছে ফ্রেমওয়ার্ক বেসড অ্যাপ্রোচ। আর রুল বেসড ইথিক্স হচ্ছে আপনার ইথিক্সের নিয়ম অনুযায়ী এটা করেন না, হ্যাঁ, এই জিনিসগুলা এটা করতে পারবেন না, সেটা টিক মার্ক অ্যাপ্রোচ, আর একটা বলা হয় টিক মার্ক অ্যাপ্রোচ। হ্যাঁ, এইগুলোর ভিতরে যে পার্থক্য আমাদের আমার শীতে আছে, দেখে নিন। নেক্সট আর কোনো কোশ্চেন আছে? আমরা যেগুলো আলোচনা করছি সেইগুলো কিন্তু আমরা রিপিট করতেছি, এগুলো সবগুলো আমরা আলোচনা করছি। আমাদেরকে কি স্যার সংক্ষেপে বলবেন যে কিভাবে আমরা অ্যানসার করব পরীক্ষায়, কিভাবে লিখতে মোটামুটি ভালো নাম্বার ক্যারি করা যাবে? একদম না ছেলে একটু বলবেন স্যার। আমি সেই কথাটাই বলছি, বারবার বলতেছি, আবারও বলছি, আপনারা কিভাবে লিখবেন? আপনারা লিখবেন হচ্ছে আপনার লেখার স্পিড কতটুকু আছে, সেই স্পিড অনুযায়ী আপনি কয় লাইন লিখলে আপনি পরীক্ষায় 100 নাম্বার আনসার করতে পারবেন, সেইভাবে লিখবেন। একজনের 3 পৃষ্ঠা যদি আপনার 10 মিনিটে লিখতে পারে, তাহলে সে 10 মিনিটে 3 পৃষ্ঠা কত নাম্বার, সে নাম্বার অনুযায়ী এত নাম্বারের কোশ্চেন আসছে, সে 10 3 পৃষ্ঠা লিখবে। অথবা আপনার মূল টার্গেট হচ্ছে যে আপনি কি করতে হবে, 100 নাম্বার আনসার করতে হবে, সেই অনুযায়ী আপনি কিভাবে প্রিপারেশন বাসায় অথবা প্রয়োজন আপনি একবার তো ট্রাই করে দেখতে পারেন, প্রিপারেশন নিতে পারেন, সেইভাবে আপনি পরীক্ষা আনসার করবেন।
আমার লেখার স্পিড নাই, আমি কিভাবে, আপনি তো 5 পৃষ্ঠা লিখতে পারেন 10 মিনিট, আমি তো লিখতে পারি 2 পৃষ্ঠা। তার মানে কি আমি লিখবো না? আমিও লিখবো, আমিও পরীক্ষায় দিব না, দিব। আমি আমার মতো এরকম বুলেট পয়েন্ট গুলো আমি দিয়ে আমি আমার পরীক্ষায় সব আনসার করে আসবো। আমি ব্যাখ্যা দিতে পারি না, দিব না। 10-এর থেকে আপনি পাবেন 8, আমি পাবো 7, অসুবিধা কি, আমি পাবো 6। হ্যাঁ, কিন্তু আমি আমার হার্ড এন্ড ফুল ট্রাই করবো, আমি যেন পাস করতে পারি। এই হচ্ছে আপনাদের লেখার ক্ষেত্রে আমার মানে নিজের পার্সোনাল ভিউ। এখন আপনার বাকিটা আপনার বিষয়। ওকে, আমার মনে হয় আমরা প্রায় শেষ তার করছি। পাশের কোনো বেঞ্চমার্ক আছে? কোনো বেঞ্চমার্ক নাই। আপনি ধরে নেন 50% মার্কস পেলে থিওরিটিক্যালি হয়তো আপনি পাস করবেন। স্যার থিওরিটিক্যাল মানে সাবজেক্টে স্যার পরীক্ষা দিলে কি মোটামুটি পাশের হারটা কি বেশিই থাকে? হ্যাঁ, একটু বেশি থাকবেই, থিওরিটিক্যাল একটু বেশি থাকবেই। যারা লিখতে পারে একটু বেশি লিখলে, লেখালেখি করলেন মোটামুটি। হ্যাঁ, অনেক টিচার তো না দেখেও হয়তো মার্কস কিছু দিয়ে দিতে পারে। ম্যাথমেটিক্যাল তো আপনি হয় না 0, ফর্মুলা এক ফর্মুলা বসাবেন আর এক ফর্মুলা বসাবেন 0। অপ্রাসঙ্গিক লেখা লিখে কি স্যার খাতা পুরো ফেললে কি নাম্বার দিয়ে দিবে? এটা ডিপেন্ড করবে টিচারের উপর। আমার কাছে আসলে পাবে না 0। আমার কাছে প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক আসলে প্রথমে আমি দেখি প্রাসঙ্গিক কিনা, না হইলে প্রথমে আগে 0 দিয়ে তারপরে পেজগুলো ফেলি। কি লেখছে এটা দেখিও না। ঠিক আছে, তাহলে আমরা আর কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, আমাদের আর কোনো কোশ্চেন না থাকলে আমরা শেষ করে দিব, আমরা নামাজ পড়বো। স্যার আকিজ জুট মিস একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, বলেন। The local committee has requested to the MD of Agis Jute Mills Limited at Noapara, Josor to donate for the construction of concrete can for disposing block rainwater to the nearby river. If linked with the company's disposable water line, the canal will help to dispose wastewater of the factory which is treated by the effluent treatment plant ETP. And not environmentally harmful. Also, there is no legal pressure for such construction. Estimated construction cost is like 50 lakh. The MD is confused about cost versus benefit and asked you to advise. Briefly note advising points to the MD considering cost benefit and business ethics. এটা আপনি প্রফেশনাল ওয়েতে আপনি নোট প্লেস করবেন, প্রফেশনাল ওয়েতে। দা ম্যানেজিং ডিরেক্টর, হ্যাঁ, ওইখানে যেটা আমি একটা নোট দেখাইলাম, হ্যাঁ, এই নোট অনুযায়ী আপনার পক্ষ থেকে ম্যানেজিং ডিরেক্টরের বরাবর নোট প্লেস করবেন এবং এটা কস্ট বেনিফিট অ্যানালাইসিস করবেন। এখানে কস্ট কত, কস্ট যত কস্ট দিচ্ছে সেটাই কস্ট। বেনিফিট গুলা কি কি? বেনিফিট গুলো হচ্ছে ইথিক্যাল গ্রাউন্ড, একটা হচ্ছে ইথিক্যাল গ্রাউন্ড, দেন হচ্ছে আপনার এইটার রিলেটেড স্টেক হোল্ডার যারা আছে তাদের আস্থা বেড়ে যাবে। আস্থা বেড়ে গেলে আপনার রিটার্ন বেড়ে যাবে, টার্ন ওভার বেড়ে যাবে, আপনার বাড়লে অটোমেটিক্যালি আপনার প্রফিট বেড়ে যাবে। আলটিমেটলি আপনার যে পরিমাণ কস্ট হচ্ছে তার চেয়ে বেশি আপনি রিটার্ন পাবেন। এই গ্রাউন্ডে দিস ইজ শুড বি ডান ফর দা ইপিটি। এটা সিএসআর মধ্যে তো সিএসআর মধ্যে পড়ে না স্যার? সিএসআর তো পড়বেই, সিএসআর পড়ুক বা না পড়ুক, সিএসআর তো অবশ্যই কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। এটা মানে লেখাতে আমি যদি লিখি, মানে আমি যখন আপনি কস্ট বেনিফিট অ্যানালাইসিসে লিখবেন, কস্ট বেনিফিট, কস্ট হচ্ছে এটা, বেনিফিটগুলো কি কি এরকম আপনার হচ্ছে সিএসআর অ্যাক্টিভিটিতে পড়বে, করলে আপনি ট্যাক্স ওয়েভার পাবেন বা আদার্স পাবেন, স্টেক হোল্ডাররা আপনার প্রতি বেনিফিটেড হবে, স্টেক হোল্ডাররা উইল বি মোর কনসার্ন অ্যাবাউট ইউর অর্গানাইজেশন। ঠিক আছে, এইগুলা আপনার বেনিফিট দেখে আলটিমেটলি কমেন্টস হবে, এটা করতে হবে। ক্লিয়ার? আর কারো কোনো কোশ্চেন?
আমরা শেষ করে দিব। সবাই ভালো থাকেন। স্যার ভালোভাবে দোয়া পরীক্ষা রাখেন দেন। স্যার আমাদের জন্য। হ্যাঁ, আমরা নামাজ পড়তে দোয়া যাবো। করবেন আমাদের হ্যাঁ, জন্য স্যার। আসসালামু আলাইকুম। বিয়ামানিল্লাহ, সবাই দোয়া আমার করেন জন্য দোয়া আমাদের করবেন। জন্য। আবার আসসালামু আলাইকুম। স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার সমস্যা বলে আমরা আসসালামু পরবর্তী আলাইকুম বলবো, স্যার। স্যার। সমস্যা পড়লে আমাকে মেইল করতে পারেন, মেইল করে অসুবিধা নাই, মেইলে রিপ্লাই দিয়ে দিই। স্যার হুম, আপনি অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন স্যার। হ্যাঁ, বিয়ামানিল্লাহ, সবাই ভালো থাকেন। স্যার আপনার ভালোভাবে সাথে কি পরীক্ষা আমাদের দেন। নেক্সট টাইম দেখা হবে, মানে Next নেক্সট time ক্লাসে আর কি? যদি আইসিএম এ কন্টিনিউ থাকেন, মেম্বার হলে তো অবশ্যই দেখা হবে। ক্লাসের না, সাথে স্যার। তো সম্পর্ক নাই। ক্লাস ছাড়াও মেম্বার হলে দেখা হবে। স্যার মেম্বারশিপ না, আমরা কি সেকেন্ড ক্লাসে আপনাকে পাবো? সেকেন্ড ক্লাস কেন, আপনি পাস করে ফেলবেন, এবার আপনার তো সেকেন্ড ক্লাসে প্রশ্নই আসে না। স্যার আমাদের আর উনি বলতে চাচ্ছে মেবি সেকেন্ড নেক্সট লেভেলে এগুলা আছে, এগুলা ইনস্টিটিউটের ডিসিশনের উপর, ইনস্টিটিউটের যারা লিডার তাদের ডিসিশনের উপর ডিপেন্ড করে, অনেক কিছুর উপর ডিপেন্ড করে, এগুলা বলা যাবে না। আপনি কি স্যার শুধু স্যার ইথিক্সটাই পড়ান নাকি স্যার, অন্য সাবজেক্ট পড়ান না? একজন টিচার একটা সাবজেক্টই পড়া ইনস্টিটিউটে, এট এ টাইমে দুইটা সাবজেক্ট পড়ানো যায় না, একটা সাবজেক্টই পড়ানো যায়। তাইলে তো এখানে শেষ, আমাদের জন্য দোয়া হ্যাঁ। করেন স্যার। ঠিক আছে, দ্বিতীয়বার সবাই ভালো দেখা না থাকেন। হয়, স্যার। হ্যাঁ, ইনশাআল্লাহ। হ্যাঁ, ইমেলটা একটু আবার একটু বলেন স্যার, ইমেলটা স্যার। ইমেল হচ্ছে uddin84cma, UDDIN 84cma, উদ্দিন 84 CMA। হ্যাঁ, @gmail.com। স্যার দোয়া করবেন স্যার। হ্যাঁ, বিয়ামানিল্লাহ, সবাই ভালো থাকেন। স্যার আপনাকে খুব মিস করব। সবাই ভালো থাকেন, অসুবিধা নেই, ভালো থাকেন, ভালো পরীক্ষা দেন, মেম্বার হয়ে ইনশাআল্লাহ আবার দেখা হবে।